আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন গাড়িতে মাল বোঝাই করে উঠিয়েছি, আমরা যাচ্ছি ব্যানফে। তো ব্যানফ হচ্ছে কানাডার অ্যালবার্টা প্রভিন্সের সবচেয়ে সুন্দরতম জায়গা, ট্যুরিস্ট এরিয়া, যেখানে সারা বিশ্ব থেকে মানুষ ঘুরতে আসে, দেখতে আসে। চমৎকার এক মানে ট্যুরিস্ট এরিয়া সোজা কথা। তো ওখানে যাওয়ার অনেকেরই অনেক স্বপ্ন থাকে। দেখা যায় যে কানাডায় লোকজন 20 বছর 25 বছর 30 বছর আছে, এখনও হয়তো ব্যানফ দেখে নাই বা আসে নাই। তো আমাদের লাকিলি আমরা অ্যালবার্টা প্রভিন্সে যেহেতু আছি, সো আমার মেয়েরা ওইভাবে প্ল্যান করে, মাসাল্লাহ সব কিছু বুকিং টুকিং করে, ছুটি নিয়ে মানে জব থেকে ছুটি নিয়ে দেন হচ্ছে সব কিছু রেডি। তো আমরা এখন যাচ্ছি। আমরা প্রথমে যাব ক্যালগেরি গিয়ে লাঞ্চ করব। আর ওর একটা আইফোনে কি যেন সমস্যা, ওই আইফোনটার কি কাজ করবে অথবা চেঞ্জ করবে কিছু একটা করে দেন হচ্ছে ক্যালগেরি থেকে আমরা ইয়েতে যাব, ব্যানফে যাব। তো ব্যানফের একদম মেন সিটিটাতে যদি আমরা এয়ারবিএনবি ভাড়া নেই, তো পার নাইট, এখন যেহেতু সামার সিজন, পার নাইট হচ্ছে $1,000 উপরে পড়বে। তো আমরা 15 মিনিট একটু ভিতরে নিয়েছি, ভিতরে মানে আরও আগে নিয়েছি। তো 15 মিনিট ড্রাইভ তো এখানে একদমই, মানে 15 মিনিট মানে 10 মিনিটে যাওয়া যায়, যেহেতু 110 ইয়াতে চালাইতে হয় স্পিডে, 10 মিনিট লাগে না। তো যাই হোক, যাচ্ছি। প্রচুর মানে রাস্তায় যে জ্যাম নাই বললেও ভুল হবে, ওই রকম জ্যাম না, আমাদের দেশের মতো যে বসে থাকতে হবে গাড়িতে তা না, মানে প্রচুর গাড়ি আসা যাওয়া করে। তো সেদিন প্রচুর গাড়ির চাপ ছিল। তো যেহেতু আমরা যেখান থেকে যাচ্ছি এখান থেকে হচ্ছে ক্যালগেরি হচ্ছে প্রায় 230 কিলোমিটারের মতো, তারপরে ক্যালগেরি থেকে আবার হচ্ছে 100 কিলোমিটারের মতো ব্যানফ। তো সব মিলিয়ে প্রায় 350 কিলোমিটার বা 320 কিলোমিটার, 340 কিলোমিটার হবে। দেখতে দেখতে আমরা চলে আসছি ক্যালগেরি মলে। এখন মলে আমার মেয়েরা যাবে, গিয়ে ওখান থেকে ওর আইফোন সম্ভবত আগেরটা একটু নষ্ট হয়ে গেছে, ও বাংলাদেশ থেকে টিউশনি করে একটা আইফোন কিনেছিল, তো ওইটা 4-5 বছর চালালো, এখন এটা চেঞ্জ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি, আমরা আসলে আজকে ব্যানফে যাচ্ছি, যেটা টুরিস্ট এরিয়া। সারা পৃথিবী সবাই জানে যে কানাডার ব্যানফ হচ্ছে খুবই চমৎকার একটা জায়গা, দেখার জন্য মানুষ যায়। তো আমাদের মেয়েরা সব কিছু বুকিং টুকিং করে আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে 2 দিন ছুটি নিয়ে। সকাল 12টায় আমরা স্টার্ট করেছিলাম, ক্যালগেরি এসে আমরা লাঞ্চ করে আমার মেয়ের একটা মলে কাজ ছিল, ওইটা সেরে আমরা এখন ব্যানফের দিকে যাচ্ছি। আমরা যাতে সহি সালামতে যেতে পারি এবং সহি সালামতে ফিরতে পারি দোয়া করবেন। ওখানে কী করবো দেখাবো, চেষ্টা করবো দেখাতে, আল্লাহ যদি সহি সালামতে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। খুবই বিজি একটা রোড। তো বললাম যে আমরা এখন ক্যালগেরিতে বেশি সময় দাঁড়াই নাই, জাস্ট আমরা লাঞ্চ করলাম, আর হচ্ছে ওর মোবাইলের আইফোন একটা নতুন কিনলো, দেন হচ্ছে আমরা স্টার্ট করে ফেললাম। বললাম যে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার মেয়ে ড্রাইভ করছে, এই রোডটা এত বিজি, বাট ওয়ান ওয়ে, এটা একটা ভালো ছিল, এদিক দিয়ে গাড়ি আসছে, এদিক দিয়ে যাচ্ছে। যখন আমরা ক্যালগেরি থেকে স্টার্ট করি তখন প্রায় 2:30 না 3টা বাজে। ওখানে যেতে যেতে আমরা 4:30 বেজে যাবে। 4:30টার সময় গিয়ে আমরা এয়ারবিএনবিতে উঠবো, একটু ড্রেস চেঞ্জ করব, তারপরে হচ্ছে আরও 10 মিনিট ড্রাইভ করে সিটিতে যাব। ওখানে রাতে হচ্ছে ডিনার করব আমরা। ও যে এত প্ল্যান করে রাখছে, সব কিছু সারপ্রাইজ, মানে এই দেশে হচ্ছে সব বাচ্চারা সারপ্রাইজ দেয় বাবা মাকে। তো ও যে এত প্ল্যান করে রাখছে এটা আমরা আবার জানতাম না আসলে। শুধু পাহাড় আর পাহাড়, মানে 10,000, 8,000, 7,000, 6,000 ফিট উপরে পাহাড়গুলি সব।
আর গাড়িগুলি যেখান দিয়ে যাচ্ছে এটা অনেক উপরের পাহাড় দিয়ে যাচ্ছে, কমপক্ষে 1000 ফিট উপর দিয়ে বা 500, হ্যাঁ 1000 হবে, 1000 ফিট উপর দিয়ে যাচ্ছে। আর সেখান থেকে আর উপরের যে পাহাড়গুলো এগুলো আরও মিনিমাম 6-7 হাজার ফিট উপরে। কিভাবে এই পাহাড়ের ভিতর দিয়ে এত রাস্তা করেছে এটা মানে না দেখলে অবাক লাগে যে কিভাবে সম্ভব। তো আমার মেয়ে আসলে পাহাড়ি রাস্তা কখনো ড্রাইভ করে নাই, তো ইচ্ছে করে ওর বাবা দিয়ে রাখছে যে ও এতক্ষণ চালাইছে আর এখন ওকে দিছে, কারণ কি তাকে ইউজ টু হতে হবে যে পাহাড়ি রাস্তা কীভাবে গাড়ি চালাতে হয়। আর উইন্টারে তো আছে গাড়ি চালাতেই হবে, প্রতিদিনই তাদের একটা পাহাড়ের ভিতর দিয়ে তাদের মলে বা অন্যান্য জায়গায় যেতে হয়। খুব হাফ বলে এটা, একদম নিচে আবার উপরে এরকম। তো সেই জন্য যাতে হাতটা একটু ভালোভাবে ইয়া হয় পাহাড়ি রাস্তায়। মাশাল্লাহ ওর বাবা আর চেয়েও ভালো ড্রাইভ করে ও। ওর বাবা তো অনেক এক্সপার্ট। ছোট মেয়েকে বললাম যে তুমিও আস্তে আস্তে গাড়ি চালানো শেখো, কারণ তোমার তো লাগবে আস্তে আস্তে যদি এই দেশে সেটেল হতে চাও। দেখা যাক, ওর হচ্ছে সব, ওর কোনো জগৎ নাই, ওর হচ্ছে ওর সোশ্যাল মিডিয়া নাই, কিচ্ছু নাই। ও শুধু জব করবে, বাসায় আসবে, খাবে, ঘুমাবে, 2-4টা কথা বলবে, শেষ, বই পড়বে, এইটুকুই তার লাইফ। নামাজ পড়বে। রাস্তা মনে হচ্ছিল শেষ হয় না, শেষ হয় না। 2 মেয়ের সামনে বসছে, আমরা বসছি পেছনে, কিন্তু এত গাড়ির চাপ দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ গাড়ি আসতেছে ব্যানফের দিক থেকে। আসলে হাতে মোবাইল রেখে এরকম মানে ভিডিও করলে প্রচুর কাঁপে। কি যেন একটা আছে, একটা স্টিক এটা গাম্বল না কি বলে যেন, ওইটা কিনলে হয়তো এত কাঁপতো না। যেহেতু 110-এ চলতেছে গাড়ি, এখানে হাইওয়েতে 110, তো মাঝে মাঝে আবার 60-তে চলে যায় যখন বন থাকে বা একটু জঙ্গল থাকে, কারণ যদি কোনো অ্যানিমেল রাস্তা চলে আসে সেই জন্য সেই জায়গায় আবার 20-তে, মানে আপনার সেকেন্ডের মধ্যে 110 থেকে 20-তে চলে আসতে হবে যদি কোনো বন থাকে মেইন রোডের উপরে, বা কোনো জঙ্গল টঙ্গল থাকে বা অন্য কোনো কিছু থাকে তাদের দেশের। লেখা থাকে একটু পরপরই 60, 110, 50, 20, আপনাকে সাথে সাথে ওই রুলস মেনে চলতে হবে। আদারওয়াইজ পুলিশ কিন্তু এই নর্মাল কোনো একটা গাড়িতে আসে, হ্যাঁ এরকম পুলিশ কিন্তু মানে 1 কিলোমিটারের মধ্যে বা 5 কিলোমিটারের মধ্যে একটা না একটা পুলিশের গাড়ি থাকে, কিন্তু কেউ বুঝবে না এটা যে পুলিশের গাড়ি, নর্মালভাবে চলবে। যখনই আপনাকে দেখবে আপনি কোনো ব্যতিক্রম কিছু করছেন বা আপনি স্পিড লিমিট যা ছিল তার চেয়ে বাড়াইছেন বা কমাইছেন, বা আপনি ভুল করছেন, এক লেন থেকে আরেক লেনে যাওয়ার সময় আপনি দেন নাই, কি যেন সিগন্যাল লাইট দেন নাই, অথবা আপনি যে কোনো ধরনের ভুল, ট্রাফিক মুরগি, যাই হোক আমরা এসে পৌঁছে গেলাম এয়ারবিএনবিতে। এটা ব্যানফ শহর থেকে 10 মিনিট লাগে আসতে, বললাম তো মানে আগে নিয়ে নিচ্ছি, আরও 10 মিনিট আগে, তারপরেও অনেক আগে এটা বুকিং দিয়েছে, তারপরেও অনেক ভাড়া। আর ব্যানফে নিলে তো 1000-এর উপরে পড়তো। তো দুইটা আমাদের এখানে 2টা খাট আছে, আমাদের আমরা থাকবো একটাতে, আমার মেয়েরা থাকবে একটাতে। সুন্দর, একদম ফ্রিজ থেকে এদেশের না, সব এয়ারবিএনবিতেই ফ্রিজ থেকে আরম্ভ করে, চুলা থেকে আরম্ভ করে, হাঁড়ি পাতিল থেকে আরম্ভ করে এভরিথিং থাকে, টোস্টার, তারপরে জুসার, সব কিছুই থাকে, এই যে এখানে সব কিছুই আছে। তো আমরা তো আসলে মূলত গিয়ে পৌঁছালাম 4:30 না 5টায়। তো ওখানে আমরা 10 মিনিট ছিলাম, 10-15 মিনিটের মধ্যে আমরা জাস্ট ড্রেসটা চেঞ্জ করে এই যে বেরিয়ে পড়লাম। তো ওখান থেকে আসবো হয়তো মানে কখন ফিরবো এটা তো কোনো ঠিক নাই। রাতটা কোনো রকম শুধু রাতে ঘুমানোর জন্য এত টাকা, আবার সকাল হলে আবার চলে যাব, কারণ ব্যানফ তো অনেক বড় এবং অনেক জায়গা আছে দেখার মতো ব্যানফটা। তো আমি প্রথমে যাচ্ছি হচ্ছে প্লেন আর কি, যে সিটিতে যাব।
এত সুন্দর পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাগুলি এত সুন্দর, মনে হয় যে পাহাড়টা গায়ের মধ্যে এসে পড়বে এবং মেঘগুলো পাহাড়ের গায়ের মধ্যে মিশে আছে। এটা একদম দেখার মতো, সব মেঘ এসে পাহাড়ের মধ্যে মিশে আছে। এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি, যেটাতে আমরা থাকলাম, যেটাতে আমরা উঠেছি থাকবো বলে আর কি। এই যে মেঘগুলো একটু দেখতে পাচ্ছেন, কারণ আমি এটা বারান্দা দাঁড়িয়ে করেছি, তো একবার রাস্তার ভিউটা দেখাচ্ছি, আবার হচ্ছে এখানে বাসার মানে এয়ারবিএনবির ভিউটা দেখাচ্ছি। আমি আরও এয়ারবিএনবির ভিউটা পরে দেখাবো। এ দেখেন কি সুন্দর, আমি কিন্তু এটা আমাদের এয়ারবিএনবির বারান্দা থেকে করেছি। দেখেন পাহাড়গুলি কি চমৎকার এবং কিভাবে মেঘ জমে আছে। আমার আবার পাহাড় খুব পছন্দ, পাহাড় আমি খুবই লাইক করি। আমাকে যদি কেউ প্রশ্ন করে সমুদ্র না পাহাড়, আমি বলবো যে পাহাড়। অন্য কোনো দেশ হলে এই পাহাড় উজাড় করে ফেলতো একদম, মানে কত মাইল জুড়ে পাহাড়, কত মানে মাইল বললে ভুল হবে, 100 মাইল জুড়ে পাহাড়, এটা বললে ভুল হবে। একটা টাচ করতে পারবে না কেউ, একমাত্র সিটি কর্পোরেশন ছাড়া। এবং একটা কথা বলে রাখি, অ্যালবার্টা প্রভিন্সে যে পরিমাণ জায়গা খালি আছে, সারা বিশ্বের সমস্ত লোক যদি এসে বসবাস শুরু করে পাহাড় কাটা ছাড়া, এবং যে পরিমাণ লেক আছে লেকে ছাড়া নর্মাল জমিতে, এক পৃথিবীর লোক না 2 পৃথিবীর লোক শুধু মনে হয় শুধু অ্যালবার্টা প্রভিন্সেই জায়গা হবে। অ্যালবার্টা প্রভিন্সে না, শুধু মানে প্রভিন্সের একটা সাইডও মনে শেষ হবে না, মানে এত জায়গা, মানে শত শত মাইল খালি। আমরা স্টার্ট করে ফেলেছি, যাচ্ছি বেনফের দিকে, শত শত মাইল রাস্তা খালি, কোনো এখানে তো কোনো ফসলও হয় না যেহেতু উইন্টার, মানে শত শত মাইল বললেও ভুল হবে। মানে আমি অবাক হয়ে তাকায় থাকি যে এত শত শত মাইল খালি, সারা বিশ্বের লোক এসে বসবাস করলেও মানে 4 ভাগের 1 ভাগও মনে হয় শেষ হবে না, তাও একটা প্রভিন্সে, শুধুমাত্র অ্যালবার্টা প্রভিন্সে। তো এই সমস্ত জায়গা দেখতেও তো ভালো লাগে, আনন্দ লাগে যে কি সুন্দর পরিপাটিভাবে রেখেছে জায়গাগুলি, কোনো নষ্ট করে না, টাচ করে না। পাহাড়ের পর পাহাড়, কোনো জায়গায় আপনি দেখবেন না যে কোনো মানে এক কোদাল দিয়ে একটু, এই যে কি সুন্দর। এগুলো কিন্তু সব হচ্ছে হোটেল, সব হচ্ছে এয়ারবিএনবি আর কি, যেখানে রাতে থাকার জন্য, যেহেতু এটা ট্যুরিস্ট এলাকা, একদম 2, 3, 4, 5 কিলোমিটার ধরে শুধু হোটেল। সামারে সারা বিশ্ব থেকে সমস্ত লোক আসে এখানে ঘুরতে। তো এত সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি করে রেখেছে, মানে তাকায় থাকবেন পাহাড়গুলির দিকে তাকাইলে। মানে শুধু পাহাড় না, পাহাড়ের সাথে গা ঘেঁষে যে মানে গাছ লাগানো আছে, বা আপনার বন আছে, বনের মধ্যে বিভিন্ন রকমের জন্তু আছে, কোন জন্তুর জন্য কি প্রয়োজন এভরিথিং রেডি করে রাখছে। এবং আপনার যখনই বন দেখবেন, যখনই আপনি জঙ্গল হবে, তখনই আপনাকে গাড়ি চালাতে হবে 20 কিলোতে, মানে জাস্ট পিঁপড়ার মতো করে গাড়িগুলো যাবে। এটা ম্যান্ডেটরি, আপনাকে মানতে হবে, কারণ কোনো হরিণ অথবা কোনো একটা বিড়ালও যদি আপনার মানে গাড়ির সাথে লাগে, এটার জন্য আপনাকে অনেক টাকা ফাইন এবং আপনার জেলও হতে পারে। দেখেন কি পরিমাণ হোটেল, আর মানে এয়ারবিএনবি বা হোটেল যেটাই বলেন, কি পরিমাণ, মানে মাইলের পর মাইল হচ্ছে এরকম। তো সবচেয়ে মজার ব্যাপার, ওখানে এশিয়ার সমস্ত কান্ট্রির লোক আমাদের মানে দেখলাম আসছে, মানে এমন কোনো দেশ বাকি নেই যেখান থেকে লোক আসে নাই। অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ইংল্যান্ড, মিয়ানমার, চায়না, জাপান, মিশর, আমেরিকা, কানাডার তো আছেই, বিভিন্ন প্রভিন্স থেকে গেছে, তারপর ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি,
তারপরে হচ্ছে আরও আছে দেশগুলোর নাম, এরকম প্রত্যেকটি জায়গা থেকে মানুষ গেছে ঘুরতে ব্যানফে, এরকম প্রতি বছরই আসে। জার্মান, জাপান, ফিনল্যান্ড, তারপর হচ্ছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড তো অনেক সুন্দর যায়, হংকং, ভিয়েতনাম, সব লোক মানে যাদের সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে বা আমাদের আমরা কিন্তু গাড়িটা হচ্ছে এয়ারবিএনবিতে রেখে তারপরে হচ্ছে আমরা ওখান থেকে আমার মেয়ে বাস করেছে, ট্যুরিস্ট বাস, কারণ এটা অনেক ভিতরে নিয়ে যাবে। আজকে হচ্ছে আমরা যাচ্ছি আমাদের গাড়িতেই যাচ্ছি, আমরা যেহেতু ব্যানফ শহরে যাব 10 মিনিট, সেজন্য আমরা গাড়িতে যাব। আগামীকালের জন্য তারা আমার মেয়ে বাস বুকিং দিয়ে রেখেছে। বাসের ভাড়া অনেক, মানে একটা স্পটে নিয়ে যাবে, 2টা স্পটে নিয়ে যাবে, অনেক টাকা বাস ভাড়া এক একজনের। তো এই যে যাচ্ছি দেখেন শুধুমাত্র এয়ারবিএনবি, সব হচ্ছে এয়ারবিএনবি, আর পাহাড় ঘেঁষে এগুলো যাচ্ছি। আমি তো একদম মুগ্ধ, শুধু পাহাড়ের দৃশ্য ভিডিও করছি, এত চমৎকার। বেনফে আবার আমরা হচ্ছে এয়ারবিএনবি থেকে, আমার হাজব্যান্ড চালাচ্ছে। আর সবচেয়ে এত মোড়, একটু পর হচ্ছে আপনার মোড়ে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, কোন রাস্তা যে কোন দিকে গেছে। জিপিএস দিয়ে যাচ্ছে, কিন্তু একটা সময় গিয়ে জিপিএস কাজ করে না, যখন পাহাড়ের ভিতরে চলে যাবেন তখন আপনার নেট কাজ করে না, তখন পুরাই মানে এটা তো বাংলাদেশ না যে গাড়ি থামায় জিজ্ঞেস করবে এই যে ভাই এই জায়গাটা কোন জায়গায়, কত দূর, এই ধরনের কোনো সুযোগ নেই, মানুষই তো নাই, আপনি কাকে জিজ্ঞেস করবেন? সমস্ত গাড়ি 110 স্পিডে যাচ্ছে, আপনি কাকে জিজ্ঞেস করবেন? এবং গাড়ি তো রাস্তায় থামানোও যাবে না। কত যে সমস্যা, আমরা প্রায় আধা ঘন্টা ঘুরতে হয়েছে আমাদেরকে, যখন নেট বন্ধ হয়ে গেছে আধা ঘন্টারও বেশি ঘুরতে হয়েছে, যে একদম ব্যানফের কাছাকাছি গিয়ে, কারণ নেট বন্ধ হয়ে যাওয়াতে, জিপিএস বন্ধ হয়ে যাওয়াতে আমরা আর মানে লোকেশন খুঁজে পাচ্ছিলাম না। দেখেন পাহাড়গুলি কি যে সুন্দর, মেঘগুলো একদম আকাশের মধ্যে, মেঘগুলো পাহাড়ের মধ্যে এসে মিশে আছে। এসে পড়েছি আমরা ব্যানফের, যেখানে হচ্ছে কেবল কার দিয়ে পাহাড়ে উঠে ওখানে। তো আমি যাবো না, আমার মেয়েকে আমি বলছি আমি যাবো না, মানে কেবল কার যে তার সে রেডি করছে এটাও জানা, বলছে চলো মা রাইড চলে। আমি বলছি না আমি যাবো না, গাড়ি পার্কিং ওর বাবা করতেছে। আমি বলতেছি তাড়াতাড়ি আসো, বাবাকে বললো আমার টাইম শেষ হয়ে গেছে, আমার টাইম ছিল এতটাই। তো আমি বলছি না আমি কোনো রাইড চড়বো না, বলছি রাইড না এটা কেবল কারে চড়ো। আমি বলছি না কেবল কারও আমি চড়বো না, আমি বহুবার কেবল কারে উঠছি। তারপরেও সে আমাকে রিকোয়েস্ট করে, তারপরে আমি জিজ্ঞেস করলাম কিছু মনে করে আসতে জিজ্ঞেস কত টাকা, সে টাকার অঙ্কটা বলবে না, ওরা এত ফাজিল, ওরা টাকার অঙ্ক বলবেই না। অনেক রিকোয়েস্ট করার পর যখন বলছে, টাকার অঙ্ক পুরাটাও বলে নাই, বলছে টোটাল আমার রাইডস এত টাকা। আমার পুরা মাথা খারাপ হয়ে গেছে, আমি তো খুব খেপে গেছি। আমি বলছি ফাইজলামের জায়গা পাও না, কেন আমাদেরকে মানে এই বুড়া বয়সে কেন আমাদেরকে উঠতে হবে কেবল কারে কেন উঠতে হবে? সে কোনো কথাই মানবে না, ওয়েট করতেছে, বাবা গাড়ি পার্কিং করে আসতেছে, তাড়াতাড়ি করে যাই হোক আমরা ভিতরে গেলাম। উঠতে হবে, ছেলে মেয়ের কথা তো মানতেই হবে। এই যে মেয়েটা হচ্ছে এখান থেকে মানে স্ক্যান করে তারপরে হচ্ছে উঠে গেলাম আমরা, মানে দ্রুত আমরা গিয়ে একদম মানে কেবল কারতে একটা আসতে থাকে, একটা যাইতে থাকে, একটা আসতে থাকে, একটা যাইতে থাকে। তো এত উঁচুতে, মালয়েশিয়াতে যেটা চড়েছি আমরা এত উঁচু ছিল না। তো মালয়েশিয়াতে ওঠার পরে আমার হাজব্যান্ড বলছিল যে আল্লাহ যদি বাঁচায় রাখে আর জীবনে কেবল কারে উঠবো না, মানে খুব ভয় পাচ্ছিল সে। কিন্তু এখানে তো আরও অনেক উঁচু, এখানে প্রায় 10,000 ফিটে আমরা গিয়েছি। আমরা এখন কিন্তু কেবল কারে বসে আছি, এটা নামতেছে, আমরা হচ্ছে উঠতেছি, এরকম মানে
প্রতি 3 সেকেন্ডও না, 2 সেকেন্ড পর পরে মনে একটা উঠতেছে নামতেছে। কত শত, আর মালয়েশিয়াতে বেশি ছিল না তখন, অনেক আগে তো এটা 7-8টা মতো, 4টা যায় আবার 4টা আসে এরকম করে, আর এখানে শত শত। মানে প্লেন ক্র্যাশ হলে যেমন কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এখান থেকে পড়লেও মানে অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না আর কি, অস্তিত্ব থাকবে না এত উপরে। প্লেনেরটা হচ্ছে আগুন লেগে যায়, এটা তো হয়তো এটা কিছু হবে না, কিন্তু মানে একদম গুঁড়া হয়ে যেতে হবে। এই যে আমরা খালি উপরে উঠছি, উপর থেকে একটু ভিডিও করার চেষ্টা করছি। কত উপরে উঠেছি দেখেন। টোটাল 10 মিনিট 6 সেকেন্ড লেগেছে আমাদের উঠতে, না উঠতে আর একটু বেশি সময় লেগেছে, 12 মিনিটের মতো লেগেছে। একদম উপরে ওঠার পরে আর কিচ্ছু দেখা যাচ্ছিল না নিচের। সুন্দর বন, যতই উপরে উঠছি ততই নিচের দৃশ্য আস্তে আস্তে হারাতে শুরু করেছি, দেখা যাচ্ছিল না। আমার বড় মেয়ে চুপচাপ থাকবে, কিছু কথা বলবে না, কিন্তু সব করবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন কোনো স্পট নাই এখানে যেখানে আমাদেরকে নেয় নাই, এবং কিভাবে টাইম ম্যানেজ করে কিভাবে যেন সব কিছু করেছে, আলহামদুলিল্লাহ। আর ছোটটার এসব কোনো খবরই নেই, আসলে ও নতুন আসছে তো, 1 বছরও হয় নাই। আর ও বললাম না, অন্য কোনো জগৎ নাই, ওর জগৎ হচ্ছে বই, নামাজ পড়া, খাবার আর জব। আর বিড়াল একটা আছে সবসময় সাথে। আমার বড় মেয়ে হচ্ছে ধুমধাম টাকা খরচ করে ফেলবে, যে আমি কত কষ্ট করে আর্ন করছি, কিছু টাকা জমাই। চলে আসছি আমরা, কিছু টাকা জমাই, জীবনেও না, ধুমধাম টাকা, বাবা মা ভাই বোনের জন্য সব টাকা খরচ করে ফেলবে, মানে এত টাকা খরচ করে কোনো জমানোর কোনো চিন্তা নেই। আমরা একদম উপরে চলে আসছি, নামলাম, নেমে উপর থেকে ছবি তুলছি।
যে দেখেন দেখা যাচ্ছে না, প্লেনে যেমন অনেক উপরে উঠলে তারপর নিচের ছবিগুলো দেখা যায় ছোটো করে ছোটো ছোটো, এরকম অবস্থায় আছি আমরা। তো ওখানেও আবার টাইমিং করার জায়গা আছে, এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার জন্য এত সুন্দর করে কাঠের সিঁড়ি করে দেওয়া আছে। ওইটা যেহেতু এই যে কাঠের সিঁড়ি দিয়ে একটি পাহাড় থেকে আরেকটা পাহাড় আরও উঁচু হয়েছে, সামনের পাহাড়টা থেকে মানুষের যে কত শখ, ওই যে পাহাড়ে আমি ক্যামেরায় আনতে পারতেছি না এটা। তো ওই জায়গায় আসলে এখন যদি ইয়াং থাকতাম হয়তো আমিও যাইতে পারতাম বা যাইতে ইচ্ছা হতো, এখন আর ওইসব ইচ্ছা হয় না। আমার মেয়েদেরকে জিজ্ঞেস করলাম, ওরা আর যাইতে চায় না, কারণ ওইটা অনেক উঁচু, আবার যাইতে হবে। তো আমরা এখানে বেশি সময় থাকবো না, কারণ আমরা নিচে নেমে একটু ছবি তুলবো। সময় একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে অবস্থা। এখানে যে কত টুরিস্ট, কত দেশ থেকে আসছে আল্লাহ জানে। গম গম করতেছিল। একটা বিশাল রেস্টুরেন্ট আছে পাহাড়ের উপরে, 2-3-4 তলা, এটাতে কোথাও একটা সিট নেই বসার জন্য, অনেক এক্সপেন্সিভ। তো আমরা ভাবছিলাম একটু কফি বা কিছু একটা খাবো, বার্গার টার্গার, কিন্তু বসার মতো কোনো সিট নেই, লাইনে দাঁড়ায় আছে মানুষ। সবাই যার যার ক্যামেরা বের করে ছবি তুলছে উপর থেকে, আর কেউ হচ্ছে ওখানে যাচ্ছে, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাচ্ছে। এই কাঠের সিঁড়ি দিয়ে কি সুন্দর করে ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত সবাই যাচ্ছে। তো যেতেও অনেক সময় লাগে, কারণ অনেক সিঁড়ি, তো আপনার ওই সিঁড়িতে যাওয়ার পরে গিয়ে ওখানে গিয়ে ছবি তুলে আবার ফেরত আসতে হয়। তো এখানে 1 ঘন্টা সময়ের মতো লাগবে। এই পাহাড়গুলি মনে হচ্ছে একদম কাছে বা মানে খুব নিচু না, অনেক উঁচু পাহাড় এগুলি। এটা হয়তো ওই যে প্রফেশনাল ক্যামেরাম্যানদের যে ক্যামেরা থাকে ওইটা দিয়ে তুললে হয়তো অনেক কিছু বোঝা যেত। আমাদের নর্মাল মোবাইল দিয়ে তুলিয়ে অনেক কিছুই বোঝা যায় না বা জানা যায় না, দেখা যায় না, বোঝানোও সম্ভব না মানুষকে, অনেক উপরে। এটা কিন্তু বিশাল বড় একটা নদী, কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে ছোট্ট একটা ইয়ার মতো। এটা জুম করে আমার হাজব্যান্ডের অনেক বড় একটা ক্যামেরা আছে, ক্যানন ক্যামেরা, ওইটা দিয়ে তোলা হয়েছে। তারপরেও কিরকম আসছে যে বোঝা যাচ্ছে না। এই নদীটা বিশাল খরস্রোতা এবং অনেক বড় নদী, কিন্তু এখান থেকে ছোট্ট মনে হচ্ছে। আমার মেয়ে আমাকে অনেক কিছু দেখাচ্ছে। আসলে এত ঠান্ডা উপরে, মানে আমি বুঝাইতে পারবো না কাউকে। মনে হয় 5-7 ডিগ্রি, আরও কম, 3-4 ডিগ্রি হবে। তো আমার হাজব্যান্ড তো মোটেও বের হতে পারতেছে না, ও ওই রেস্টুরেন্টের ভিতরে এক জায়গায় বসে আছে। তারপরে ছবি তোলার জন্য, এই যে এটা রেস্টুরেন্ট, আমার হাজব্যান্ডকে বারবার বলি যে একটু একটা ছবি তুলে দিয়ে যাও, কারণ ও বের হতেই পারছে না, এত ঠান্ডা, কথা বলা যাচ্ছে না ঠান্ডার জন্য, বাতাস ঠান্ডা। মানে আমরা সবাই জ্যাকেট নিয়ে গেছি এবং প্রত্যেকেই অনেক ভারী ভারী জ্যাকেট পরে আসছে, কিন্তু আমরা আসলে বোকার মতো অনেক কিছুই জানি না দেখে ওখানে এরকম ঠান্ডায়, আর তারা আসলে অনেকেই ইউজ টু এরকম ঠান্ডার মধ্যে, কিন্তু তারা দেখা যায় হাফ প্যান্ট পরেও হাঁটতেছে, কিন্তু আমাদের পক্ষে এই ঠান্ডাটা নেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। আমরা মাউন্টেনে অনেক উপরে আছি, উপরের লেভেলে আর কি। এটা কত হাজার ফিট আছে, কয়েক হাজার। আমরা কেমন করে আসছি, সূর্যটা ডুবে যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে না, এমন অবস্থা। প্রচুর মানুষ, প্রচুর মানুষ।
যে সিটিটা দেখা যাচ্ছে নিচ থেকে উপর থেকে কত হাজার ফিট নিচে, এটা আমি দেখি। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখন আমরা রেস্টুরেন্টে খাবো। ঠান্ডা একদম জড়ো হয়ে গেছি আমরা আসলে। আসতেই চাচ্ছিলাম না। যেখান থেকে কেবল কার উঠে ওখান থেকেই আসলে গাড়িটা করে তারপর ওখান থেকে আসে হাজার হাজার গাড়ি, মানে হাজার দূরে পাহাড়, ওইটাতে ক্লাইম্বিং করে মানুষ উঠছে আবার নামছে। কিভাবে সম্ভব? নাই আর আমাদের ঠান্ডার জন্য বেরোতে পারতেছে না, প্রচণ্ড ঠান্ডা। এখন আমরা ভিতরে খাবো। প্রথমে আসতে চাই নাই, এখন ভালো লাগছে এসে, কিন্তু ঠান্ডার জন্য ছবি টবি কিছু তোলা যাচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা আসলে। কি পরিমাণ টুরিস্ট আছে। চলে আসলাম শপিং মলটাতে। আপনারা সবাই জানেন যে ট্যুরিস্ট এরিয়াতে সবসময় একটা মলের মতো থাকে বা কিছু দোকানপাট থাকে কিছু কেনার জন্য। তো এখানে আমরা ঢুকলাম। এখানে ছোট ছোট মগ আছে, ব্যাগ আছে যেটাতে ব্যানফ লেখা, মানে জাস্ট ছোট্ট, আমি মনে 3 ইঞ্চি হবে একটা মগ নিলাম। এটা নিলাম মানে হাতে নিলাম দেখার জন্য। হ্যাঁ, এটা এই যে এই পানির বোতলগুলো হচ্ছে $40 করে। হ্যাঁ, $40 মানে 4000, প্রায় 4000 টাকার কাছাকাছি। তো মগটার দাম হচ্ছে $15 মানে হচ্ছে প্রায় 1450 টাকা। ছোট্ট 2 ইঞ্চিও হবে না, তাও এটা কিসের জন্য? তো কতক্ষণ ঘুরে টুরে, এটা আমাদের মতো মিডল ক্লাস লোকের জন্য না আসলে। তো যাই হোক, এটা দেখলাম, দেখে টেকে, কারণ আমরা এখন আবার উঠে যাব কেবল কারে, একটু দেখে আসলাম। ও ফাঁকে হচ্ছে ওরা হচ্ছে ইয়ে নিয়ে আছে, কোক, আইসক্রিম, যে যেটা খায় এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার, এটা রেস্টুরেন্টের পাশে নিচ থেকে নিতে হয়। তো এটা নিয়ে তারা আমরা খেয়ে নিল সবাই, আমি কিচ্ছু খাইনি। ও আমি একটা আইসক্রিম খেয়েছি, আমি একটা আইসক্রিম খেলাম। তারপরে আমরা এখন আবার যাব নিচে। তো আর একটু দেখে নিলাম শেষবারের মতো যে এত সুন্দর একটা প্লেস আর কখনো জীবন আসতে পারবো কিনা জানি না। আসলে এখানে আমার কাছে যেটা মনে হয় যে অনেক লং টাইম নিয়ে যাওয়া উচিত। লং টাইম বলতে এই যে তাড়াহুড়া এটা ছেড়ে আবার ওইটাতে যেতে হবে, তারপরে এই সন্ধ্যার আগে নামতে হবে, মানে সময় চলে যাচ্ছে। এটা না করে একটু আরাম করে দেখা, এটা একটা দরকার ছিল আর কি। তো এটা সম্ভব হয় না আসলে, কারণ জব, সবাই কর্মজীবী, তারপরে হচ্ছে মানে এখানে সব ডলারের কাজ। হ্যাঁ, তো সব কিছু মিলে হয় না। আর এত লং ডিস্টেন্স, এক জায়গা থেকে এক জায়গা যেতে মানে ড্রাইভ করে এখানে 800-900 কিলোমিটার দূরে যেতে হয়। কিন্তু গেলেও ভালো আছে, কিন্তু কোথাও জেমে আপনার 1 সেকেন্ডও দাঁড়াতে হবে না।
চলে আসছি কেবল কারের কাছে। এখন আমরা আবার উঠবো, লাইনে দাঁড়াতে হয়। সবচেয়ে মজার ব্যাপার এখানে যে মেয়েগুলি কাজ করে, মেয়েগুলি উঠায় তো কেবল কার উঠে এটা বন্ধ করে দেয়। বিশাল বড় একটা ক্যামেরা নিয়ে দাঁড়া থাকে, ওই যে মেয়েটার হাতে ক্যামেরা, নীল গেঞ্জি পরা মেয়েটার হাতে। আপনাকে খ্যাটখ্যাট করে দুটো ছবি তুলে ফেলবে। তুলে এই ছবিটাকে আপনি ওই পারে যাইতে সে কী যেন করে মানে ওখানে পাঠায় দেয়। ওখানে আবার একজন 2-3 জন কম্পিউটার নিয়ে বসে থাকে 5-6 জনের রুমের মধ্যে। এখান থেকে পাঠিয়ে দেয়, ওরা আবার কি সুন্দর করে ছবিটাকে আপনাকে এডিট করে মনে হচ্ছে যে আপনি পাহাড়ের ভিতরে অথবা কেবল কারে করে আবার এখন যাচ্ছি নিচে, দেখাচ্ছি আপনাদের। তো ওখানে আপনি নামবেন, কেবল কার থেকে নামার আর কোনো সুযোগ নেমে আপনি অন্য কোথাও যেতে পারবেন না। আপনাকে বাধ্য হয়ে ওই রুমের কাছে যেয়ে দেখবেন আপনি কি সুন্দর আপনার ছবি সুন্দর মতো মানে হয়ে আছে, যে ডিজিটাল কিছু স্ক্রিনে দেখাচ্ছে। তো আপনাকে $60 দিয়ে ওখান থেকে ছবিগুলিকে ট্রান্সফার করে আপনার মোবাইলে নিতে পারবেন। যেহেতু এগুলো এডিট করা এবং একদম পাহাড়ের মধ্যে তারা কীভাবে যেন মনে হচ্ছে যে আমরা পাহাড়ের ভিতরে কোনো একটা ভিতরে আছি, কি দেখবেন ছবিগুলি দেখাবো ওইভাবে। তো $60 দিয়ে ওখান থেকে ডিজিটাল ছবিগুলো নিয়ে নিল আমার মেয়ে। নিতেই হবে, আপনি বাধ্য নিতে। আমরা নেমে যাচ্ছি, যত নামছি তত আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে সব কিছু। উপরে উঠছে আবার একদম। আমি মনে মনে ভাবছি এবং আমার মেয়েকে জিজ্ঞেস করছি এগুলো এখন গিয়ে কি করবে। মানে এখন হচ্ছে যেই টুরিস্টগুলো উপরে আছে, যেই টুরিস্টরা এখনও আছে, তারা নামার মতো যথেষ্ট কেবল নাই, এই জন্য সব খালি কেবলগুলো এখান থেকে যাচ্ছে ওদেরকে নামায় আনার জন্য। মহাক্লান্ত, কারণ এত লং জার্নি আমার এই অসুস্থ শরীরে আমার চেহারাতেই ফুটে উঠছে যে আমি আসলে, কিন্তু তারপরেও এনজয় করছি, ভালো লাগছে। আমার মেয়েরাও সাথে আছে, হাজব্যান্ড আছে, কিন্তু জোর করে ভালো লাগা যেটা এটা আর কি। কারণ শরীর না কুলাইলে আসলে কোনো কিছুই মানে শরীরে দিচ্ছে না, বাট আমি জোর করেই এনজয় করছি, এটাই আর কি। ওদের তো বয়স কম, ওরা মজা পায় সব কিছুতে। এই বয়সে আমরা যদি এরকম সুযোগ পাইতাম আমরাও হয়তো অনেক মজা করতাম। নামতে লেগেছে আমাদের 8 মিনিট, সরি 10 মিনিট, কত যেন 10 মিনিট সামথিং আর কি।
এগুলো সব উপরে যাচ্ছে টুরিস্ট যারা আছে ওদেরকে নিচে নামায় আনার জন্য, কারণ বন্ধ হয়ে যাবে একটু পরেই। কি পরিমাণ যাচ্ছে দেখেন। মালয়েশিয়াটাতে আমাদের মনে হয় এক পাহাড় থেকে আরেক পাহাড় যেতে 4 মিনিট লেগেছিল, 4 বা 5 মিনিট। যতই কাছে আসছি ছবিগুলো সব মানে ক্লিয়ার দেখা যাচ্ছে। বাড়ি মানে ইয়েটা সিটি তো না, এখানে এটা হচ্ছে সিটির একটু অন্যদিকে। তো গাড়ি পার্কিং যে জায়গাটা, এই জায়গাটা দেখা যাচ্ছে, ছোট ছোট বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এখানে সময় নিয়ে গেলে অনেক ইতিহাস জানতে পারতাম, অনেক কিছু মানে একটু পর পরে সাইনবোর্ড দেওয়া থাকে, সাইনবোর্ডে অনেক কিছু লেখা থাকে। তো এগুলো যদি নাই দেখলাম, মানে কত কিছু ইতিহাসগুলো লেখা থাকে, এগুলো যদি আমরা পড়তে পারতাম, জানতে পারতাম, তাইলে আমরা এগুলো ডেসক্রাইব করতে পারতাম। আর আমার আসলে আমি তো ওইরকম মানে ভিডিও ম্যান না, আমি তো অ্যাকচুয়ালি হচ্ছে একটু মজা করে একটু ইউটিউব করি। আমি ইউটিউবার না, সোজা কথা। ইউটিউবার হলে হয়তো অনেক ইয়ে করে করতাম। আমি তো নর্মাল হচ্ছে আমার মোবাইল দিয়ে একটু ভিডিও করি। এই যে কেবল কারগুলি নামছে, আমি নিচ থেকে আমরা কিন্তু নেমে গেছি, দেখাচ্ছি। নেমে আসলে ছবিগুলি যে নেওয়া হয়, ছবিগুলি দেখাবো আপনাদেরকে, কিন্তু ছবিগুলি যখন নিচ্ছিল তখন আর কেবল ক্যাবগুলো ভিডিও করতে সব ভুলে নামতেছে। গেছি। ও সরি, আমরা ভিডিও এইমাত্র করার নেমে এসেছিল, আসলাম। কারণ কেউ যদি আবার ভিডিও করে ওই স্ক্রিন থেকে ছবিটা নিয়ে আনে তাহলে তো তাদের লস, সেজন্য। তো আমরা এখানে অনেক কিছু ছিল ঘোরার মতো, দেখার মতো, কিন্তু সময়ের অভাবে আসলে আমরা যে ব্যানফ, এটা এখানে হচ্ছে ট্যুরিস্টদেরকে গাইড করে, অনেক কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে। এই যে নদী একটা দেখেন, অনেক বড়। চলে আসছে সিটিতে। সবচেয়ে মজার ব্যাপার হয়েছে যে সিটিতে ঢোকার পরে, মানে ব্যানফ সিটিটা যেটা অল্প একটু জায়গা, তো ওখানে হচ্ছে একেবারেই কলকাতা নিউ মার্কেট সেম যেরকম, এরকম রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা, মানে এত রুলস জানে না নর্মালি। মানে যেমন কানাডিয়ানরা যে পরিমাণ রুলস মানে মেনে রাস্তা ইয়ে করে, মানে কোন রাস্তায় কোনো মানুষই পাবেন না আপনি। হ্যাঁ, তো এখানে একদম টোটালি হচ্ছে কলকাতা নিউ মার্কেটের মতো মনে হচ্ছে। শত শত লোক, হাজার হাজার লোক বললেও ভুল হয়, এবং সব ইন্ডিয়ান দোকান, ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান দোকান। রেস্টুরেন্টগুলো, খাওয়ার রেস্টুরেন্টগুলি ইন্ডিয়ান, মেক্সিকোরও আছে বা অন্যান্য আছে, কানাডিয়ানও আছে, বাট ইন্ডিয়ান বেশি। তো ইন্ডিয়ান যে রেস্টুরেন্টগুলো, ওগুলিতে আপনি সিরিয়াল দিয়ে ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হবে খাবার জন্য, এত চলে। এই যে দেখেন রাস্তায় কি পরিমাণ মানুষ, আপনি এপার থেকে ওপার দেখলেই বুঝবেন যে রাস্তায় মানুষ কি পরিমাণ। ফাঁকি দিয়ে আমার মেয়ে বললো কয়েকটা গ্রুপ ছবি তুলে নেই, বা তোমরা আলাদা করে ছবি তুলো, কয়েকটা ছবি তুলে নিলাম। এই ছবিগুলো হচ্ছে ওরা আরও আছে, ওরা ওখান থেকে তুলে তারপরে ইয়ে করেছে, আমাদেরকে দিয়েছে। মানে $60 দিয়ে ওর মোবাইলে ট্রান্সফার করে নিয়েছে। এটা একটা প্যালেসের মতো, ওখানে আমরা বসে কয়েকটা ছবি টবি তুলে নিলাম। এগুলো হচ্ছে ওরা তুলেছে।
কি ওয়েলকাম টু ক্যানাডা টাইম কি যেন একটা, যাই হোক গার্ডেন বা কিছু একটা লেখা মনে হয়। কি সুন্দর পাহাড়, আপনি যত দেখবেন তত মুগ্ধ হবেন। দূর থেকে আপনি পাহাড়ের মানে এগুলো হচ্ছে আমার পরে দিয়েছি, এগুলো উপর থেকে মাঝে মাঝে যে ছবিগুলো তুলেছি সেটা। আর এগুলো হচ্ছে আমরা নিচে এসে অনেক সময় ধরে মানে ফটো সেশন করলাম সবাই মিলে। আমি হচ্ছে আমার মোবাইল দিয়ে ছবি তুলি, মাঝে মাঝে আমার মেয়েদের মোবাইল দিয়ে তুলি। ওরা আবার আমাকে, আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনে খেয়ে ফেলতেছে একটা আইফোন কিনে দেওয়ার জন্য। কিন্তু আমার এত বিলাসিতা নাই, আমার আইফোন দিয়ে আমি কী করবো, আইফোন আমার দরকার নাই। আমি বারবারই ওদেরকে বোঝাইতে চেষ্টা করি যে আমার এত বিলাসিতার কোনো কিছু দরকার নাই, আইফোন আমি এখনও ইউজ করার মতো আমি মনে করি আমার অ্যাবিলিটি হয় নাই। তো আইফোন আমি নর্মাল ফোন ইউজ করি সবসময়। তো ওরা হচ্ছে নর্মাল ফোন বলে, কি নর্মাল ফোন তুমি বাট ভালো একটা কিনো। এই যে দেখেন সিটিটা, এগুলো ছবি তুলেছি, মানুষ কীভাবে রাস্তা পার হচ্ছে। এটা তো ক্যানাডা একেবারেই সিস্টেম নাই। তো এটা হ্যাঁ, এই সিস্টেমটাও আছে। আপনি ওই যে রাস্তার মোড়ে গিয়ে আপনি একটা বাটন টিপ দিবেন, যখন সাদা হাত দেখাবে শো করবে তখন আপনি রাস্তা পার হবেন। কিন্তু এখানে উল্টা পাল্টা যে যখন ইচ্ছা রাস্তা পার হচ্ছে। কারণ কি এই টুরিস্ট এরিয়াটাতে হচ্ছে বিভিন্ন দেশের লোক, তো তারা হয়তো ঘুরতে আসছে, তারা ক্যানাডার অনেক রুলস হয়তো এখনও জানে না। যেমন আমরা প্রথমে এসে অনেক কিছু জানতাম না। কিছু ছবি ছিল এগুলো উপরের, এগুলো এখন আমি আপলোড মানে এগুলো এখন অ্যাড করে দিয়েছি। এই যে দেখেন ডিজিটাল ক্যামেরা দিয়ে তারা, আমার মনে হচ্ছে যে একেবারে পাহাড়ের মধ্যে বসিয়ে আমাদেরকেও ছবি তুলছে। আসলে কিন্তু ওইখান থেকে তুলে তারা কীভাবে যেন এডিট করে তারপরে হচ্ছে মানে আপনি আসার আগেই ওখান থেকে এই 10 মিনিট নেমে আসবেন, 10 মিনিটের মধ্যে তারা সব কিছু করে আপনাকে একদম স্ক্রিনে দিয়ে রাখবে। আপনি নামবেন, টাকা দিবেন, তারপরে আপনি আপনার মোবাইলে নিয়ে নেবেন। এগুলো উপরের ছবি, যখন উপরে উঠেছিলাম। উপরে একটা কানাডিয়ান ফ্ল্যাগও উঠছে। বাতাসের জন্য তো আসলে ওখানে কথা বলার মতো বা দাঁড়ানোর মতো অবস্থায় নাই, থরথর করে কাঁপছিলাম আমরা। আমরা তো আসলে এখন বয়সের ইয়াতে পড়ে গেছি, আর কখনো আসবো কি না বা এগুলো স্মৃতি হয়ে থাকবে। মরেও যদি যাই, ইউটিউব খোলা থাকলে হয়তো আমার পরিবারের লোকজন দেখবে। দেখেন ব্যানফ সিটিটা এত সুন্দর, এটা বড় বড় ক্যামেরায় মানুষ কীভাবে যেন এডিটিং করে দেখায় যে যখন আপনি ইউটিউবে দেখবেন মানে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হবে। কিন্তু বাস্তবে সুন্দর, পাহাড় আছে, সব কিছু সুন্দর, সিটিটাও সুন্দর, সব কিছুই সুন্দর, কিন্তু ওই ছবির সাথে আপনি মিল পাবেন না যারা হচ্ছে একদম বড় ক্যামেরাম্যান বা বড় বড় ইউটিউবার যারা আছে ওনাদের সাথে, কারণ তারা খুব অর্গানাইজভাবে সব কিছু করে। আমি নর্মালভাবে জাস্ট যেটা নর্মালি মানুষ হেঁটে যাচ্ছে, কী করছে না করছে এগুলো ছবি তুলছি বা ভিডিও করছি।
এক একটা মোড়ে মানুষ কী পরিমাণ দাঁড়ানো দেখেন, এক একটা প্রতিটা মোড়ে এভাবে দাঁড়ানো, মানে রাস্তা পার হচ্ছে, ঘুরছে, খাচ্ছে, কুকুর নিয়ে যাচ্ছে। রাস্তার পাশে স্ট্রিট খাবার যেগুলো আছে, এগুলো স্ট্রিট খাবার বলতে রেস্টুরেন্ট থেকে এনে রাস্তার পাশে বসে খাচ্ছে আর কি, বসার জায়গা আছে, যেটা হচ্ছে কলকাতা শহর বা ঢাকা শহরের কোনো কোনো জায়গা আছে। একদম প্রচুর মানুষ, মানে কানাডা আসার পরে আমি এরকম সিনারি দেখি নাই তো গত 6 মাসের মধ্যে। তো এটা একটু আজব লাগলো আর কি ব্যানফে যাওয়ার পরে, যে এত মানুষ কেন, এত মানুষ কিভাবে সম্ভব বাইরে হাঁটাহাঁটি করতেছে। পরে আসলে আমরা ইন্ডিয়ান দোকানে যখন গেছি এবং জিজ্ঞেস করলাম, তো বললো যে বিভিন্ন দেশ থেকে আসে, তো তারা তো আসলে সরাসরি এসে ওই ব্যানফে ঢুকে এত রুলস সম্পর্কে তারা হয়তো জানেও না। পাহাড় থেকে নেমে আসার পরে কিন্তু ওইরকম ঠান্ডা লাগে নাই আমাদের, ঠিক আছে, কিন্তু ওই দেশের মানুষের লাগার কথা না। আমরা এখানে ডিনার করব। তো এখন ইন্ডিয়ান যে দোকান ওরা আগেই বুকিং দিয়েছে, ওখানে যাব আমরা একটু পরে। কারণ এখানে ডিনার আবার মানে সব 10টা-11টার মধ্যেই, 11টা তো অনেক রাত, কানাডায় তো 10টার মধ্যেই, 10টায় সন্ধ্যা হয় এবং 10টার মধ্যেই সব শেষ। কিন্তু এখানে যেহেতু এটা ট্যুরিস্ট এরিয়া, 11টার মধ্যে হয়তো ক্লোজ করে ফেলবে সব কিছু। 11টা মানে হচ্ছে মাগরিবের 1 ঘন্টা পরে আর কি। তো সবাই হচ্ছে যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই যার যার মতো করে খাবারের হোটেলে ঢুকছিল। দেখেন দল বেঁধে মানুষ কিভাবে পার হচ্ছে। আমরা যেহেতু এই জায়গার মধ্যে গাড়ি রাখতে পারি নাই, গাড়িটা অনেক দূরে পার্কিং করেছে, আমরা এই জায়গায় হাঁটাহাঁটি করছি। এই জন্য হেঁটে হেঁটে পুরো সিটিটা আমি আসলে দেখাতে পারছি না, কারণ হেঁটে আমি কত দূর যাব সিটিটাকে মানে ক্যাপচার করার জন্য। তো যেহেতু যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করেছি। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ অনেক কিছু দেখানোর সুযোগ করে দিয়েছে আমাদের মেয়েদের উসিলায়। আলহামদুলিল্লাহ, আমার বড় মেয়েটা মাশাআল্লাহ অন্যরকম সব কিছুতে। 2 মেয়ে আমাদেরকে 2টা ক্রেডিট কার্ড দিয়ে রেখেছে, বলছে যে তোমাদের যা খুশি কিনো। তারপরেও আমাদের কি লাগবে একদম পাই টু পাই সব কিছু কিনে দিয়েছে, দেই না তারপরেও, আর 1 টাকাও খরচ করতে দেয় না বাবাকে। এত কষ্ট করে আর্ন করে এখানে থাকা খাওয়ার টাকা নিজেরাই করে। ওরা আবার খুব একটা কারোর সাথে মিশে না, শুধু 2 বোন বাসায় আসবে, জবে যাবে, বাসায় আসবে, এইটুকু ছাড়া। আর যখন গ্রসারি কিনতে যায় একসাথে যায়, গিয়ে গ্রসারিটা কিনে নিয়ে আসে। একদিকে আমি মনে করি ভালো যে ফ্রেন্ড সার্কেল থাকাটা হচ্ছে, এখানে ফ্রেন্ড সার্কেল মানে হচ্ছে ইন্ডিয়ান বা বাংলাদেশি, তো এটা থাকার চেয়ে না থাকা আমার কাছে মনে হয় বেটার। একদিকে তাদের প্রথমে এসে খুব খেপে গিয়েছিলাম যে তোমাদের ফ্রেন্ড নাই কেন, ফ্রেন্ডদের সাথে মিশো না কেন। তো বলছে না, আমার ফ্রেন্ড থাকলেই প্রবলেম বাড়বে, একা আমরা 2জন যাই সব কিছু করি, এটাই ভালো। আসলেই দেখলাম যে হ্যাঁ, একটা সময় এসে বুঝলাম যে আসলেই ভালো। চুপচাপ রান্নাবাড়া করে ইউনিভার্সিটিতে যায়, জবে যায়, ফিরে আসে, 2 বোনে সব কিছু করে, বাস। এবার যাচ্ছি আমরা রেস্টুরেন্টের দিকে। ওরা কি জন্য একটা রেস্টুরেন্ট বুকিং দিয়েছে, মানে এটা আগে থেকেই। তারপরেও গিয়ে আপনাকে মানে আমার মেয়ে বলে রেখেছে যে 1 ঘন্টা বসে থাকতে হবে মিনিমাম তোমাকে।
তো এদিকে আমার হচ্ছে আমরা আসলে দুপুরের সেই লাঞ্চটা যে আমরা ক্যালগেরিতে করে আসছি, এরপর তো আর ওইরকম আইসক্রিম ছাড়া আর কিছু খাওয়া হয় নাই। তো আমি হচ্ছি ডায়াবেটিক, আমার যদি সুগার ফল করে খুবই খারাপ অবস্থা হবে। দেখেন অনেক বড় সিটি, কিন্তু এতক্ষণ মানে অনেক দূর থেকে তো সব কিছু করা যায় না, হেঁটে হেঁটে করতে হয়। তো আমার এত লম্বা টাইম আমি হাঁটতেও পারবো না, আর এত মানুষের ভিড়, মানে সব কিছু মিলে যতটুকু ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়েছে ঠিক অতটুকুই করেছি। চলে আসছি রেস্টুরেন্টে, আগে বুকিং দিতে হয়, মানে আগে বুকিং দেয়া, তারপরে আবার গিয়ে ভিতরে মানে আপনাকে বলতে হবে অমুক আমার নামে আছে, তারপরে সে কম্পিউটার দেখে তারপর বলবে যে অমুক জায়গায়, মানে ওয়েটিং জায়গায় বসার জন্য ওয়েটিংয়ের জায়গা আছে, ওখানে বসলাম প্রায় 20 মিনিটের মতো। ওখান থেকে তারপরে ওর নাম্বার কল আসছে, তারপরে আমরা গেলাম টেবিলে বসার পরে তারপরে ওরা হচ্ছে মেনু নেওয়ার পরে প্রায় 30 মিনিট পরে খাবার আসলো। তো মোটামুটি 2 ঘন্টা আর কি ওই রেস্টুরেন্টেই ছিলাম। তো ইন্ডিয়ান খাবার, বাটার নান, তারপরে আর গার্লিক নান, তারপরে বাটার চিকেন, ডাল ভাজি, আর হচ্ছে একটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এগুলো নিলাম। তো আমরা যে আলহামদুলিল্লাহ যে খাওয়ার মানুষ, আমরা কিছুই খেতে পারি নাই, আমরা সবই প্যাক করে নিয়ে আসছি, কারণ আমরা অত খাবার প্রতি আমাদের অত নাই, আমরা খাইতে পারি না খুব বেশি কেউ, মেয়েরা তো মোটেও না, আমিও না, আমার হাজব্যান্ডও না। আমি তবু সেদিন অনেক খেয়েছি। খাওয়া শেষে আমরা স্টার্ট করে ফেলেছি। দেখেন রাত অন্ধকার, তো একটু গ্যাস নিল, গ্যাস না, ওই যে তেল নিল গাড়িতে, এখানে তো গ্যাস নাই, তো যাই হোক তেল নিল গাড়িতে তেল নিয়ে আমরা এখন ফিরছি 10 মিনিটের যে ডিস্টেন্স এয়ারবিএনবিতে। তো ওখানে রাতটা থাকবো ইনশাল্লাহ। গিয়ে ফ্রেশ হয়ে সবাই যার যার নামাজ আদায় করে তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়লো একদম খুব আর্লি করে, যাতে আবার সকালে উঠতে পারে। এই যে এটা হচ্ছে আমরা গাড়ি পার্কিং করে আমরা এখন উপরে উঠে যাব। এসে পৌঁছেও গেলাম। পৌঁছি নেই, সরি, এখানে হচ্ছে আমরা গ্যাস নিচ্ছি। গ্যাস তো যার যারটা মানে নেমে গিয়ে গাড়ির থেকে যার যার গাড়ির গ্যাস শেষে নিতে হয়, কার্ড পাঞ্চ করে তারপর নিতে হয়। গ্যাস নেওয়ার পরে আবার স্টার্ট করে ফেললাম। এই যে চলে আসছি, এইটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি। এটা পেছন থেকে আমরা একটা সিঁড়ি দিয়ে উঠতে হয়, অল্প একটু জায়গা, মানে এটা যে কত বড়, এটা কত মানে কয়শো রুম আছে আল্লাহ জানে। দেখেন মানে এটা পেছনের একটা অংশ আমি সামান্য একটু ভিডিও করেছি। সবাই ঘুমিয়ে পড়েছে, তখন রাত প্রায় 11:30 বাজে। এই যে আমাদের রুম। তো আমাদের তো আসলে চুলাও জ্বালাতে হয় নাই, ওভেনও ইউজ করতে হয় না, কিছুই না, শুধু খাবারগুলো এনে ফ্রিজে রেখেছি, এটুকুই। খুবই সুন্দর সব কিছু। তো যাই হোক, আমি আপনাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করি, যখন যেখানে যাই যা কিছু করি শেয়ার করি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, যদি কিছু জানার থাকে প্রশ্ন করবেন, অফকোর্স আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু জানি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।